এ পর্যায়ে আমরা একটু প্রান্তিক পর্যায়ে যেতে চাই। সেখানকার যারা ভোটার আছেন তারা আসলে কি ভাবছেন। ভোটের ট্রেনে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, আমরা তো আজকে আলোচনা করছি মূলত যেই নতুন যে জোটটি আসছে নির্বাচনের আগে সেটা নিয়ে, এবং সেটা নিয়ে আসলে প্রান্তিক যারা ভোটার আছেন তারা কি ভাবছেন, এবং আপনার সঙ্গে আমরা দেখছি যে শিক্ষক সমাজকর্মী তারাও আছেন। তারা আসলে আগামীর যে নির্বাচন সেটা নিয়ে আসলে কি ভাবছে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ সাকিব। ভোটের ট্রেনে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে আমি ফয়সাল করিম। আমাদের আজকের যে আলোচনা জমে উঠেছে তা নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক মহলেও নানা আলাপ আলোচনা আসছে, এবং এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাইবি পার্টির যে জোট সেটি আসলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের বার্তা বহন করবে তা আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আক্কাস আহমদ এবং বিশিষ্ট জন সামাজিক সংগঠক সোহেল আক্তার খান। আমরা প্রথমেই চলে যাব অধ্যাপক আক্কাস আহমেদের কাছে। তার কাছে যে বিষয়টি জানতে চাইব যে আসলে এই নতুন যে জোট বা এইটিকে যে তৃতীয় শক্তি বা বিকল্প শক্তি হিসেবে বলা হচ্ছে, সেই জোটটি আসলে কতটুকু বিকল্প বা শক্তিশালী জোট হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ এ ব্যাপারে আমাকে মন্তব্য করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মনে করি যে আসলে একটা দেশ, একটা রাষ্ট্র, তার দেশের রাজনৈতিক ব্যবস্থা কীরকম হবে, অর্থনৈতিক উন্নয়ন কীরকম হবে, তার সামাজিক বিন্যাস কীরকম হবে, সেটা কিন্তু একটি রাজনৈতিক দল বা একটি সরকারের উপর নির্ভর করে। আমরা যদি আমাদের গণচীনের দিকে তাকাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেটা কিন্তু এই যে চাইনিজ কমিউনিস্ট পার্টি, সেটা কিন্তু 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1949 খ্রিস্টাব্দে কিন্তু এই যে মাও জেদুংয়ের নেতৃত্বে রিভলিউশন হয়, এবং রিভলিউশন হয়ে পরবর্তীতে এখনও পর্যন্ত কিন্তু দলটি ক্ষমতায় আছে। এবং আজকে চীনের যে উত্থান এবং চীনের যে অর্থনীতি এবং বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি, পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতার ভিত্তিতে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি, এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক দলের ভূমিকা, চাইনিজ কমিউনিস্ট পার্টি। তো একটা দেশের রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের জন্য দলের, শক্তিশালী দলের, এবং যে দলের রাজনৈতিক কর্মসূচি থাকবে, অর্থনৈতিক কর্মসূচি থাকবে এবং বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম থাকবে, ওইরকম যদি দল হয় এবং সাথে যদি নেতৃত্ব থাকে, তাহলে সেই দেশকে আর পিছনে তাকাতে হয় না। বাংলাদেশ হচ্ছে একটি প্রাচুর্যপূর্ণ অর্থনীতির দেশ। এটাকে বলে, জাপানিজরা এটাকে বলে রিসোর্স অ্যাবান্ডেন্ট ইকোনমি, অর্থাৎ যে দেশে প্রচুর প্রাচুর্য আছে, অর্থনৈতিক সমৃদ্ধি আছে, এই যে আমাদের খনিজ সম্পদ, গ্যাস আছে, এবং আমাদের যে ভূরাজনৈতিক যে অবস্থান, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে নতুন যে রাজনৈতিক দলগুলো আবির্ভূত হয়েছে এবং তারা দেশের যে আমরা যে বলি যে গণতান্ত্রিক চর্চা, ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটার জন্য এটা খুবই দরকার। গণতান্ত্রিক সংস্কৃতির জন্য, নির্বাচনের জন্য বহুদল বহুমত, এবং যে আমরা যে একটি প্লুরালিস্টিক সোসাইটি, যেখানে বহুদল বহুমত এবং শুধুমাত্র কিছু প্রধান দল দেশের নেতৃত্বে আসবে সেরকম না, ছোট ছোট দলগুলো, সেগুলোও দেশের গণতান্ত্রিক চর্চা, নির্বাচনী সংস্কৃতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, দেশের উন্নয়নে, দেশের স্বার্থে কাজ করার জন্য তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমি মনে করি যে যদিও আমরা রাজনৈতিক দলগুলোর যে প্রাতিষ্ঠানিকীকরণের যে একটা ব্যাপার থাকে, যে হঠাৎ করে একটা দল আসলো, সেটা ওভারনাইট ক্ষমতায় গেল, বিষয়টা এরকম না। আমরা যদি কমিউনিস্ট পার্টি, যে চায়নার কমিউনিস্ট পার্টি বললাম, বা রাশিয়ান যদি আমি বলশেভিক পার্টি বলি বা মেনশিভিক পার্টি বলি, সেটা কিন্তু ওই যে 1898 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে 1917 খ্রিস্টাব্দে কিন্তু তাদের নেতৃত্বে রিভলিউশন হয়েছে এবং পরবর্তীতে সরকার গঠন করেছে। তো কাজেই এই সরকার, এই দলগুলো ওভারনাইট যে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, হয়তো তারা জোটবদ্ধ হয়ে হয়তো করতে পারবে, কিন্তু এককভাবে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তাদের যে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ, পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজেশন, পলিটিক্যাল পার্টি এজ ইনস্টিটিউশন, একটি প্রতিষ্ঠান হিসেবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে যেহেতু তরুণদের নেতৃত্বে এই দলগুলো গঠিত হয়েছে, তাদের নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম আছে, তাদের রাজনৈতিক আদর্শ আছে, তাদের কর্মসূচি নিশ্চয় আছে, সেইগুলো যদি তারা, আমার মনে হয় দেশের যে একটি রাজনৈতিক সংকট বা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেটার ক্ষেত্রে তারা দেশের অগ্রযাত্রায় এবং আমাদের যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক ট্রানজিশন,
সেটার ক্ষেত্রে আমার মনে হয় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং দেশের যে গতানুগতিক যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এবং গণতান্ত্রিক সংস্কৃতির ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারবে বলে আমি দৃঢ়ভাবে ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমরা একটু এই বিষয়ে ভিন্ন মত আশা করছি এবং সেটি নিয়ে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে সাধারণ ভোটাররা তারা কিন্তু ঐতিহ্যবাহী রাজনীতিতেই বিশ্বাসী, বা বিএনপি জামাতের যে রাজনীতি সেখানে কিন্তু অনেকেই সমর্থন করবেন, বা এর বাইরে গিয়ে যে আসলে নতুন একটি জোট, তরুণদের একটি জোট, সেটি আসলে কতটুকু আস্থা অর্জন করতে পারবে মানুষের? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সময় টিভি, এখন টিভিকে এই সুন্দর আয়োজনের জন্য। যে বিষয়টি আমরা আলোচনা করছি, আমি মনে করি এই যে তরুণদের অংশগ্রহণ এবং তারা যে বিভিন্ন দল গঠন করেছে, আমরা যেটা এনসিপি, গণ অধিকার এবং গণ অধিকার পরিষদ, এবিপি পার্টি, এই যে নতুন নতুন দল যে গঠন হয়েছে এই সমসাময়িক সময়গুলোতে, আমি এটাকে রাজনৈতিকভাবে, রাজনীতি যে আমাদের যে কালচার, যে বিগত ৫৫ বছর আমরা দেখে আসছি বাংলাদেশে, আমি মনে করি এটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এবং বিশেষ করে তরুণ সমাজের জন্য এটা একটা মাইল ফলক এবং আমি এটাকে খুব পজিটিভ দেখছি। আসলে ক্ষমতা আসা যাওয়া এগুলা অনেক ব্যাপার, কিন্তু এই যে তরুণদের অংশগ্রহণ, কারণ বিগত সময়গুলোতে যদি আমরা লক্ষ্য করি যে যারা নতুন ভোটার হয়েছিল, কারণ আমার সুযোগ হয় তরুণদের সাথে থাকার অনেক সময়, তখন আমরা দেখেছি যে অনেকে কিন্তু ভোটও দিতে পারে নাই। তারা ভোটার হয়েছে কিন্তু ভোট কিভাবে দিতে হয় এটাই জানতে পারে নাই, আর এখন তারা ভোট নেওয়ার জন্য তারা দল গঠন করেছে। এটি আমার মনে হয় বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ দিক আমরা লক্ষণ করছি। ধন্যবাদ, আপনি ইতিবাচকভাবে এই বিষয়টিকে দেখছেন। আমরা একটু একেবারে সংক্ষেপে জানতে চাইবো যে এই এনসিপি কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় একটি দল, তো সেই দলের জন্য এই যে জোট সেটি ভবিষ্যতে কতটুকু ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসবে? ধন্যবাদ। আমি আগেই বলেছি যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্র, আমরা যে মাল্টি পার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র বলি, আমরা যদি ভারতের দিকে তাকাই কিংবা ব্রিটেনের দিকে তাকাই কিংবা আমেরিকার দিকে তাকাই, প্রায় পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু বহুদলীয় সংস্কৃতিটা আছে। ওয়ান পার্টি ডমিনেন্ট বা টু পার্টি ডমিনেন্ট ওরকম না, যে অনেকগুলো দল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, নির্বাচন অংশগ্রহণ করে, তারা সরাসরি ক্ষমতায় যায়, সরকার গঠন করে এবং দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করে, সেটা আমরা লক্ষ্য করছি। তো আসলে আমাদের যে বাংলাদেশের যে রাজনীতিটা, এটা অনেকটা দ্বিদলীয় ব্যবস্থার মতো, টু পার্টি ডমিনেন্ট সিস্টেম। ভারতের যেমন বিজেপি এবং ন্যাশনাল কংগ্রেস টু পার্টি ডমিনেন্ট সিস্টেম, তো বাংলাদেশের যে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর যে আবির্ভূত হয়েছে, সেগুলো নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য জোটবদ্ধ, যে আমরা যে জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশের, আমরা যদি পাকিস্তান পিরিয়ডের দিকে তাকাই, 1954-এ কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে এবং পরবর্তীতে এই যে বাংলাদেশের মহাজোট, 4 দলীয় জোট, এগুলো যে জোটবদ্ধ ইলেকশন হয়েছে। তো এনসিপি এবং এবি পার্টি বা অন্যান্য যে কয়েকটি ক্ষুদ্র দল যে জোটবদ্ধ রাজনীতিতে অংশগ্রহণ করবে, ইলেকশন করবে, এটা নিঃসন্দেহে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে এবং কতটা সিট পাবে বা কতটা জনসমর্থন আদায় করতে পারবে সেটা হয়তো বলা মুশকিল, কিন্তু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা আসলে আপনার যে বার্তা সেটি হচ্ছে একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং একটি আস্থা অর্জনের যে রাজনীতি, তার মধ্য দিয়ে আসলে ছোট দলের যে জোট সেটি এগিয়ে যাবে। আসলে আমরা নানা আলোচনা আজকে এখান থেকে পেলাম, ইতিবাচক দিক, নানা নেতিবাচক এবং নানা পরামর্শ এসেছে নতুন জোটের জন্য। তবে আসলে ভবিষ্যতে এই জোটের কি হবে বা এটি তৃতীয় শক্তি হিসেবে কতটুকু আবির্ভূত হতে পারবে সেটি দেখার জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে।